আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা শুরু করব আমাদের গ্র্যাভিটেশন সিরিজের 6 নম্বর লেকচার। তো আজকে আমরা দেখব যে কেপলারের যে তৃতীয় সূত্রটি ছিল, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম, তার প্রমাণ। তো প্রথমেই আমরা দেখে নেই যে আমরা আসলে আগের ক্লাসে কি কি সূত্র দেখেছিলাম। তো প্রথমেই যে সূত্রটা ছিল, যেটা হলো ফার্স্ট ল। তো প্রথম সূত্রটা ছিল হলো যে সৌরজগতে গ্রহগুলো সূর্যকে এরকম বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে না। অর্থাৎ এই যে কেন্দ্রে যদি সূর্য থাকে আর এটা যদি পৃথিবী হয়, তবে পৃথিবীর যে পর্যায়ে যে মানে কক্ষপথ আছে, যে কক্ষপথে সূর্য কেন্দ্র করে ঘুরবে, সেটা কিন্তু বৃত্ত না। ঠিক আছে, এটা কিন্তু আসলে এমন না। তো সেইটা ছিল আসলে মূলত একটি উপবৃত্তাকার কক্ষপথ। এটা ছিল কেপলারের প্রথম যে সূত্র, সেটা, যেটা সূর্য হলে আর এটা যদি গ্রহ হয়, তবে উপবৃত্তাকার কক্ষপথ। সরি, এখানে একটু ভুল হয়েছে, কারণ সূর্যটা থাকবে উপবৃত্তের যে কোনো একটি কেন্দ্রে, মাঝখানে না। ঠিক আছে, উপবৃত্তের যে কোনো একটি কেন্দ্রে, এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরবে। এটা হলো ঠিক। ঠিক আছে, এটা ছিল প্রথম ল। এখন আমরা দেখব সেকেন্ড ল। যে সেকেন্ড ল কি ছিল? তো সেকেন্ড ল যেটা ছিল, সেটা হলো যে এটা যদি কক্ষপথ হয় এবং কক্ষপথের এই উপকেন্দ্রে যে সূর্য থাকে, এবং এটা যদি পৃথিবী হয়, তবে সমান সময়ে পৃথিবী সূর্যের সাথে সমান ক্ষেত্রফল তৈরি করবে। অর্থাৎ ধরি টি সময়ে পৃথিবী এখান থেকে এখানে গেল, তাহলে দেখা যাবে যে এখানে যে ক্ষেত্রফলটা তৈরি হবে, সেটার মান পৃথিবীর যে কোনো স্থানে, এই পরিধির যে কোনো স্থানে টি সময়ে যদি কোনো পথ অতিক্রম করে, সেই পথের সাথে সূর্যের যে ক্ষেত্রফল তৈরি হবে তার মান সমান। অর্থাৎ ধরি যে এখানেও পৃথিবী টি সময়ে এইটুক পথ অতিক্রম করলো, তাহলে এখানে যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেটা হলো যেটুক ক্ষেত্রফল। দেখা যাবে যে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলটা সমান। ঠিক আছে, যে এই ক্ষেত্রফল যদি হয় A1 এবং এই ক্ষেত্রফল যদি হয় A2, এবং তারা সমান সময় তৈরি হয়েছে, তো A1 এবং A2 সমান। এটা হলো সেকেন্ড ল। এখন দেখবো থার্ড ল যেটা ছিল, এটা থার্ড ল। তো থার্ড লটা ছিল হলো যে এটা যদি কক্ষপথ হয় এবং এখানে যদি হয় সূর্য, এই উপকেন্দ্রে সূর্য এবং এখানে পৃথিবী, তবে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আমরা ধরে নিই আর। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব ধরে নিই আর। আরটা কিন্তু আসলে পৃথিবী থেকে সূর্যের মানে একদম সঠিক দূরত্ব না। ঠিক আছে, কারণ যেহেতু এটা উপবৃত্তাকার কক্ষপথ, তো এক এক সময় সূর্য থেকে পৃথিবী দূরত্ব এক এক রকম হবে। কিন্তু আমরা তার পুরো পর্যায়কালের গড় দূরত্ব আর ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু তার গড় দূরত্ব আর, এটা কিন্তু মানে যে কোনো সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব না, এটা গড় দূরত্ব আর হয়। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যদি পৃথিবীর সময় লাগে টি, অর্থাৎ পর্যায়কাল টি, তবে আমরা বলতে পারবো যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এটাই কিন্তু আসলে কেপলারের তৃতীয় যে সূত্র ছিল সেইটা। আজকে আমরা এই সূত্রের প্রমাণ দেখব যে এটা আসলে কেন হয়। তো আজকে আমরা কেপলারের যে থার্ড ল আছে সেটা প্রমাণ করব গ্র্যাভিটেশন থেকে। তো প্রথমেই আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে যখন কেপলার তার এই সূত্রটা দেয়, তখন কিন্তু গ্র্যাভিটেশন আবিষ্কার হয়নি। এটা কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কেপলারের সূত্রগুলো গ্র্যাভিটেশন আবিষ্কারের অনেক আগে থেকেই দেওয়া হয়েছে। তো তখনও মানুষের কিন্তু গ্র্যাভিটেশন সম্পর্কে কোনো ধারণা ছিল না, এবং গ্রহগুলো সূর্যের চারপাশে কেন ঘোরে এটা সম্পর্কেও কিন্তু কোনো পরিষ্কার ধারণা ছিল না, কারণ তখন মানুষ গ্র্যাভিটেশন সম্পর্কে জানতো না। তো গ্র্যাভিটেশন আবিষ্কার হওয়ার পরে আমরা দেখতে পাই যে কেপলারের যে থার্ড লটা আছে, আমরা যদি সেটা গ্র্যাভিটেশন দিয়ে প্রুভ করি, তাহলেও সেটার মান ঠিক আসে। অর্থাৎ আমরা যদি গ্র্যাভিটেশন দিয়ে এই গ্রহের
পর্যায়কাল হিসাব করি, তবে সেটা কিন্তু তার গড় দূরত্বের ঘনের সমানুপাতিক হয়, মানে পর্যায়কালের বর্গ গড় দূরত্বের ঘনের সমানুপাতিক হয়। এটা কিন্তু গ্র্যাভিটেশন দেওয়ার জন্য প্রুফ করি, তাহলেও কিন্তু আমরা এই মানটাই পাই। তো আমরা প্রুফটা কিভাবে করি, তো আমরা আজকে সেটাই দেখব। তো ধরে এটা হলো কক্ষপথ। আমি একটু প্রমাণের সুবিধার জন্য কক্ষপথটাকে বৃত্তাকারই আঁকি, যদিও কিন্তু বাস্তবে কক্ষপথ বৃত্তাকার হয় না, ঠিক আছে। যেটা আমরা কেপলারের একদম প্রথম ল থেকে দেখেছিলাম, কক্ষপথগুলো কিন্তু উপবৃত্তাকার হয়, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য বৃত্তাকার ধরে নিই এটাকে, যার কেন্দ্রে থাকবে সূর্য, যেখানে সূর্য, আর এখানে পৃথিবী, ঠিক আছে, পৃথিবী যা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এইভাবে ঘুরছে। তো এই প্রমাণটা আমরা বৃত্তাকার কক্ষপথ দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আসলে উপবৃত্তাকার কক্ষপথ দিয়ে দিলেও আমরা একই মান পাবো, ঠিক আছে। তো শুরু করি। তো প্রথমেই আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো কেন্দ্রমুখী বল সম্পর্কে। আমি কেন্দ্রমুখী বল সম্পর্কে এর আগে হয়তোবা 4 নম্বর লেকচার কিংবা 3 নম্বর লেকচারে আলোচনা করেছিলাম, যদিও আমার এই সম্পর্কে একটা আলাদা লেকচার দেওয়ার কথা ছিল, যেটা এখনো দেওয়া হয়নি। আশা করি আমি এর পরবর্তীতেই সেই লেকচারটা দিয়ে দিব। কিন্তু আমরা এখানে একটু হালকা ধারণা নিয়ে নিই যে কেন্দ্রমুখী বলটা আসলে কি। তো কেন্দ্রমুখী বল, যেটা আমরা 4 কিংবা 3 নম্বর লেকচারে দেখেছিলাম, যে কেন্দ্রমুখী বলের মান হবে mv²/r, ঠিক আছে। এবং অর্থাৎ পৃথিবী যদি এই বরাবর যদি ভি বেগে যায় এবং তার বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ যদি হয় হলো আর, তবে কেন্দ্রমুখী বলের মান হবে এইটা, ঠিক আছে। যদিও আমার এই রৈখিক বেগটা কাটতে হয়নি, রৈখিক বেগটা এই দিকে হবে, কেন্দ্রের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তো এই দিকে যদি হয় ভি এবং তার কক্ষপথের ব্যাসার্ধ যদি হয় আর, তবে আমরা সূত্র বলতে পারি এটা, এবং এমটা হলো পৃথিবীর ভর, এবং সূর্যের ভর না, এমটা হলো পৃথিবীর ভর। তো এটা হলো কেন্দ্রমুখী বল, আমরা এভাবে লিখতে পারি। কিন্তু আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে কেন্দ্রমুখী বল কিন্তু আসলে কোনো প্রকৃত বল না, ঠিক আছে। যে পৃথিবীটা ঘুরছে এই কোনো কেন্দ্রমুখী বলের কারণে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আসলে কোনো প্রকৃত বল না। আসলে যে বলটা পৃথিবীকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, আমরা সেই বলটাকে আসলে কেন্দ্রমুখী বল বলি। যেমন এই ক্ষেত্রে সূর্য এবং পৃথিবীর মধ্যে কিন্তু আসলে একটি বলে কাজ করছে, এবং সেটা কি, সেটা হলো মহাকর্ষ বল। এবং এই ক্ষেত্রে কিন্তু মহাকর্ষ বলটাই কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করছে। এবং আমরা মহাকর্ষ সূত্র থেকে বলতে পারি মহাকর্ষ বলের মান হবে, ধরে নেই যে সূর্যের ভর হলো m, তবে মহাকর্ষ বলের মান হবে m/r²। এইখানে কিন্তু আসলে মহাকর্ষ বলটাই কিন্তু আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে, কারণ কেন্দ্রমুখী বল কিন্তু কোনো সত্যিকারের বল না, যে এইটা কোনো বল হিসেবে আমরা বলতে পারি না। আসলে যে কোনো বল যেটা কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতে সাহায্য করে, সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। যেমন এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলটা হলো মহাকর্ষ বল, ঠিক আছে। তো আমরা এখানে বলতেই পারি যে মহাকর্ষ বল ইকুয়াল টু কেন্দ্রমুখী বল, তাই না? কারণ আসলে তো মহাকর্ষ বলটাই কেন্দ্রমুখী বলের কাজ করছে এখানে, ঠিক আছে। তো আমরা এটাকে আরো একটু মান বসে ভালোভাবে লিখি। তো মহাকর্ষ বলটাকে আমরা লিখতে পারি gm m/r² ইকুয়াল টু mv²/r। এটা হলো কেন্দ্রমুখী বল এবং এটা হলো মহাকর্ষ বল। তো আমরা এটা m হল যেটা পৃথিবীর ভর, এটা কিন্তু সূর্যের ভর না, সূর্যের ভর কিন্তু এই m, কারণ বৃত্তাকার পথে কিন্তু পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে না। তো এমটা নিতে হবে পৃথিবীর ভর, যেটা আসলে বৃত্তাকার পথে ঘুরছে, আমরা সেটা হলো ছোট হাতের m ধরেছি। এই m কাটাকাটি করতে পারবো আমরা, এবং এই আরও বাদ হয়ে যাবে। আমরা যেটা পাবো, তাহলে এখানে শুধু থাকে v²টাকে এই পাশে লিখি, আর ও পাশে থাকে শুধু gm/r। ওকে, তাহলে এইটুক আমাদের কাজে লাগবে। আমরা এইটুক একটু নোট করে রাখি, এটা সমীকরণ 1, ঠিক আছে। আচ্ছা, এখন প্রমাণে যেটা ছিল যে t² সমানুপাতিক r³, তো আমরা এখন সেইখানে কিভাবে বের করবো এটা দিয়ে। তো আমাদের বের করতে হবে t² এর মান, ঠিক আছে। তো আমি ধরি যে এই সূর্যকে একবার কেন্দ্র করে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে হলো কত, t।
সেকেন্ড সময় লাগে, তো পৃথিবীর পর্যায়কাল হলো টি, টি সেকেন্ড সময় লাগে। আচ্ছা, তো টি এর মানটা আসলে এখানে কত হবে? তো টি এর মান বের করার আগে আমাদের আরেকটা সূত্র জানতে হবে, যেটা আমরা সবাই জানি, আশা করি আমরা সবাই জানি সেই সূত্রটা। তো সেই সূত্রটা কি, একটু বক্স করে দিয়ে আলাদাভাবে রাখার জন্য। সেই সূত্রটা হলো S ইকুয়াল টু ভি টি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। ঠিক আছে, এটা সবাই জানে, এটা একটা সাধারণ সূত্র খুবই। এখান থেকে আমরা এই কক্ষপথে টিটাকে, অর্থাৎ যে সময় লেগেছে সেটা কিন্তু পর্যায়কাল ধরে নিতে পারি, এবং এস যেটা আছে সেটা কিন্তু একবার ঘুরে আসতে যে দূরত্ব অতিক্রম করে সেটা। তাহলে সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবী কতটুকু দূরত্ব অতিক্রম করে? আসলে কিন্তু সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবী পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাই না? যে পৃথিবী এখান থেকে যাত্রা শুরু করলো, এইভাবে ঘুরে টি সময়ে আবার এই স্থানে ফেরত আসলো। তো এই এই মোট যে পর্যায়কাল আছে সেখানে পৃথিবী আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তা কিন্তু পরিধির সমান, দেখলেই বোঝা যায় তা পরিধির সমান। তো আমরা এখান থেকে যেটা বলতে পারবো সেটা হলো যে এস ইকুয়াল টু 2 পাই আর, যেটা পরিধির সূত্র, গড় দূরত্ব যেহেতু আর ইকুয়াল টু ভি টি। এখানে এখানে টিটাকে কিন্তু আমরা পর্যায়কাল বলতেই পারি, কারণ পরিধির সমান দূরত্ব অতিক্রম করতে তার পর্যায়কালের সমান সময় লাগে টি, বড় হাতে টি। এটা ইকুয়াল টু বলা যায় এইটা। আমরা এটাকে আরো এই পাশে লিখতে পারবো, আমরা ভিটাকে এই পাশে নিয়ে আসি কারণ আমাদের সূত্রে এখানে ভি আছে। আমরা ভিকে এই মানগুলো যে পরিবর্তন করতে চাই, কারণ আমাদের টি দরকার শেষ পর্যন্ত। তো ভিটাকে এই পাশে নিয়ে আসি, তো ওই পাশে যা থাকবে তা হলো 2 পাই আর, ওই পাশে ওইদিকে চলে যাবে 2 পাই আর ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তো ভি ইকুয়াল টু বলা যায় 2 পাই আর ডিভাইডেড বাই টি পৃথিবীর ক্ষেত্রে, আমরা যে মানগুলো ধরেছি সেই হিসাব অনুযায়ী। তো আমরা একটু পরে পেজে যাই, এটাকে কপি করে নিই কারণ আমাদের এইটাই কাজে লাগবে অংশটুকু। ওকে, আমরা এখানে কপি করে নেই। তো আমরা এখানে যেটা পেলাম হলো এইটা। তো এইখানে আমরা এখন ভি এর জায়গায় যে মানটা পেলাম সেটা বসিয়ে দিই, যেটা হলো যে এই মানটা 2 পাই আর ডিভাইডেড বাই টি, এই মানটা বসিয়ে দিই। তাহলে আমরা সূত্রের মধ্যে টি টানতে পারবো, 2 পাই আর ডিভাইডেড বাই টি, পুরোটার উপরে স্কোয়ার হবে, স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই আর। ঠিক আছে, তো স্কোয়ার করে দিই। তো তাহলে যেটা হবে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই আর। আমরা কিন্তু এখানে দেখা যায় যে সূত্রের অনেক কাছাকাছি চলে আসছি, কারণ আমাদের সূত্রে যেটা প্রমাণ করতে হতো সেটা হলো যে টি স্কোয়ার এবং আর কিউব, আমাদের এইখানে টি স্কোয়ারও আছে এবং আরও আছে, যেহেতু আর দুটো এই আরটার উপাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, তো এটা আর কিউবই হয়ে যাবে। তো আমরা একদম প্রমাণের কাছাকাছি চলে আসছি, তো আরটাকে এই পাশে নিয়ে আসি। তো যেটা হবে সেটা হলো 4 পাই স্কোয়ার আর কিউব গুণ হয়ে যাবে, এবং টিটাকে ওই পাশে নিয়ে যাই, ইকুয়াল টু জিএম ইন্টু টি স্কোয়ার। তো আমরা এখান থেকে দেখা যায় যে টি স্কোয়ার এবং আর কিউব দুটোই আনতে পারছি। তো এখন এটাকে একটু সুন্দর করার জন্য জিএমটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা একটা ধ্রুবক পেয়ে যাব। কিভাবে সেটা দেখাচ্ছি। তো এখানে আছে যে 4 পাই স্কোয়ার, জিএমটাকে এই পাশে নিয়ে আসলে ডিভাইডেড বাই জিএম ইন্টু আর কিউব। আমরা কিন্তু ধ্রুবক পেয়ে গেছি, এইটা কিন্তু ধ্রুবক, কারণ 4 যে একটা সংখ্যা, এটা অবশ্যই ধ্রুবক, পাই একটা ধ্রুবক, জি একটা ধ্রুবক, এবং এম যেটা হলো সূর্যের ভর সেটাও কিন্তু ধ্রুবক, কারণ সূর্যের ভর তার পরিবর্তন হচ্ছে না। তো এই অংশটাকে এইভাবে লেখা যায় টি স্কোয়ার ইকুয়াল টু, তো এটাকে একটা ধ্রুবকটাকে আমি পুরোটাকে কে ধরে নেই, তো এটা পুরোটা ধ্রুবক, ইন্টু আর কিউব। তো আমরা কিন্তু সূত্রের প্রমাণ করে ফেলছি, এখান থেকে দেখা যায় যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব।
এখান থেকে লেখা যাবে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, কারণ কেটা যেহেতু একটা ধ্রুবক। তো আমরা দেখতে পেলাম যে আসলে কেপলারের যে সূত্রটা ছিল, আমরা যদি গ্র্যাভিটেশনের সাহায্যে কোনো গ্রহের পর্যায়কাল এবং তার যে গড় দূরত্বের মধ্যকার সম্পর্ক নির্ণয় করি গ্র্যাভিটেশনের সাহায্যে, সেটা কিন্তু কেপলারের সূত্রের সাথে হুবহু মিলে যায়। ঠিক আছে, কিন্তু কেপলার যখন এই সূত্রটা দিয়েছিল তখন কিন্তু গ্র্যাভিটেশন আবিষ্কার হয়নি। তো বলাই যায় এই সূত্রটা নির্ভুল। এবং এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারবো। সেটা কি? সেটা হলো সূর্যের ভর। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব, যেটা থেকে আমরা কিভাবে সূর্যের ভর নির্ণয় করতে পারি। তো সূর্যের ভর নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা দরকার হবে। এই সূত্রটা থেকে আমরা সূর্যের ভর নির্ণয় করতে পারবো। তো আমি অন্য পেজে এই সূত্রটাকে আবার লিখি। তো সূত্রটা কি ছিল? পি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জিএম ইন্টু আর কিউব। এই সূত্রের সাহায্যে আমরা যদি পৃথিবীর পর্যায়কাল এবং সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি জানি, তাহলে কিন্তু আমরা সহজেই সূর্যের ভর নির্ণয় করতে পারবো, কারণ এই সূত্রে কিন্তু সূর্যের ভর আছে। ঠিক আছে, এবং আমরা তো আর সূর্যের ভর এমনিতেই কি বলে দাঁড়িপাল্লা দিয়ে সহজে মাপতে পারবো না, তাই না? কিন্তু আমরা কিন্তু পৃথিবীর থেকে, যে এর আগের লেকচারে আমি বলেছিলাম যে বিভিন্ন মহাকাশ পর্যবেক্ষণ, গ্রহের গতি, এগুলো পর্যবেক্ষণ করার মাধ্যমে কিন্তু আমরা সহজেই যে পি এর মান অর্থাৎ পৃথিবীর পর্যায়কাল, এটাও কিন্তু আমরা জানি। ঠিক আছে, পৃথিবীর পর্যায়কাল কিন্তু কত? 365 দিন, এটা কিন্তু আমরা জানি। এবং পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কিন্তু আমরা এই রকম জ্যামিতিক হিসাবের মাধ্যমে বের করতে পারবো। ঠিক আছে, কিন্তু সূর্যের ভরটা কিন্তু আমরা অত সহজে বের করতে পারবো না, কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সূর্যের ভরটা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা কিন্তু টি এর মান জানি, টি এর মান এটা, আর এটা তো ধ্রুবক। আমরা জি এর মানও জানি, জি এর মান হলো 6.67 ইন্টু 10⁻11, তাই না? এটা তো ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক। 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবং আমরা কিন্তু আর এর মানও জানি, যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। এটা কিন্তু প্রায় 15 কোটি, এটা কিন্তু অ্যাকুরেট একদম 15 কোটি না। তো ইন্টু 10⁻11, সরি -11 না, শুধু 11 কি মিটার, এটা 15 কোটি কিলোমিটার মিটার লিখতে হয়। তো এই মানগুলো যদি আমরা এই সূত্রে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সহজেই কি সূর্যের যে ভর আছে সেটা বের করতে পারবো। যদিও সূর্যের ভর একদম অ্যাকুরেটলি বের হবে না, কারণ আমাদের একদম অ্যাকুরেট পর্যায়কাল কিন্তু 365 দিন না, 365 দিনের থেকে একটু বেশি। ঠিক আছে, প্রায় 365 দিন, কত, 6 ঘন্টার মতো। হ্যাঁ, 365 দিন 6 ঘন্টা প্রায়। এবং এই আরো কিন্তু একদম অ্যাকুরেটলি কিন্তু 1.5 ইন্টু 10⁻11 না, এটা একটু কম বেশি হতে পারে। তো আমরা যদি এই সূত্র মানে মানগুলো বসিয়ে যদি এই সূত্রে বসিয়ে দিই, তাহলে আমরা একটা প্রায় কাছাকাছি একটা ভরের মান পাবো। একদম অ্যাকুরেট পাবো না, অ্যাকুরেট পাওয়ার জন্য আমাদের একদম অ্যাকুরেট মানগুলো ব্যবহার করতে হবে। তো এটা ট্রাই করে দেখা যায় যে কত হইতে পারে আসলে। তো এটার আমি এখন দেখাচ্ছি না। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বিভব শক্তি। ঠিক আছে, তো বিভব শক্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আসলে পরবর্তী লেকচারে করব। তো আজকের লেকচারে আমরা শুধু একটু কিছু বেসিক কথা বলবো যে বিভব শক্তি আসলে কি। তো এটা একটু সাইডে সরে নেই। না, তো বিভব শক্তি হলো মেইনলি যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে যে তার মধ্যে যে শক্তি তৈরি হয় সেটা হলো বিভব শক্তি। ঠিক আছে, তো আমরা কি জানি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করার মাধ্যমে কিন্তু তার মধ্যে আসলে শক্তি সঞ্চারিত করা যায়। ঠিক আছে, যে ধরে নেই যে এটা একটা বক্স, যেটা এই সমতলের উপরে আছে। এই ধরি যে এই সমতলটা হলো এই এবি সমতল, এই সমতলে আছে। আমরা এখন যদি এই বস্তুটার উপরে এই দিক থেকে যদি একটা বল প্রয়োগ করি, যে আমরা এই দিক থেকে বস্তুটার উপরে F বল প্রয়োগ করলাম, তাহলে কিন্তু বস্তুটা এই দিকে চলতে শুরু করবে, তাই না? এই দিকে একটা বেগ প্রাপ্ত হবে এবং চলতে শুরু করবে, এবং এই বেগের কারণে কিন্তু বস্তুটা একটা শক্তি অর্জন করবে। ঠিক আছে, অর্থাৎ আমি বল প্রয়োগের মাধ্যমে এই বস্তুটার মধ্যে একটা শক্তি দিলাম, এবং আমরা তো জানি যে এখানে গতিশক্তি তৈরি হবে বস্তুটার মধ্যে, যার পরিমাণ হলো mv², 12mv²। ঠিক আছে, এবং আবার এটা তো গেল যে কোনো বস্তুকে থাকা দিলে কি হয়। এখন আবার আমরা দেখি যে কি একটা তীর। ঠিক আছে, যে ধরি আমার কাছে একটা তীর আছে,
যে যেরকম তীর থাকে যে তীর, এবং আমরা যে তীরে যে দড়িটা থাকে এটাকে যদি আমরা বল প্রয়োগ করে যে পিছনে এভাবে টানি, এভাবে যদি টানি দড়িটাকে, আর এই যে তীরটা হলে যেভাবে থাকবে তীর যেটা, ঠিক আছে। তো দড়িটাকে আমরা বল প্রয়োগ করে পিছনে টানলাম, আমরা এই দিকে বল প্রয়োগ করছি দড়িটার উপরে, তখনও কিন্তু এই দড়ির মধ্যে একটা শক্তি তৈরি হবে, এবং এই শক্তিটার কারণেই কিন্তু পরবর্তীতে এই দড়িটা তীরটাকে ধাক্কা দিয়ে কি ওইদিকে পাঠাতে পারবে। তো এখানেও কিন্তু এক ধরনের শক্তি তৈরি হবে এইটুকের এই দড়ির মধ্যে, ঠিক আছে। তো আমরা কি দেখলাম যে বল প্রয়োগ করার মাধ্যমে আমরা কিন্তু কোনো বস্তুর মধ্যে কি শক্তি সঞ্চারিত করতে পারি। আবার এটা তো গেল তীর, এখন ধরে একটা স্প্রিং আছে, যে এই ছাদের সাথে একটা স্প্রিং ঝুলানো আছে, যেরকম একটা স্প্রিং ঝুলানো আছে, আমরা যদি বল প্রয়োগ করে স্প্রিংটাকে নিচের দিকে টানি, ধরি একটা ভর ঝুলিয়ে দিলাম, এরপর কি দেখা যাবে যে এখানে একটা বল প্রয়োগ হচ্ছে এবং বলটা কি মানে স্প্রিংটা কি নিচের দিকে নামছে, স্প্রিংটা একটু প্রসারিত হয়ে নিচের দিকে নামবে, এবং স্প্রিংটার মধ্যে কিন্তু এক ধরনের শক্তি তৈরি হবে, ঠিক আছে। আমরা যদি এই ভরটাকে সরিয়ে নেই, এই ভরটাকে যদি আমরা এরকম কি বলে সরিয়ে নেই এখান থেকে, তাহলে কিন্তু যে ভরটা এখানে নাই, সরিয়ে নিচ্ছি ভরটাকে, তখন কিন্তু দেখা যাবে যে এই স্প্রিংটা আবার আগের অবস্থানে ফেরত চলে যাবে, ঠিক আছে। তো এর মধ্যে যে বলটা ছিল সেটার কারণে কি মানে যে শক্তিটা সঞ্চারিত হলো সেই শক্তিটা কিন্তু স্প্রিংটাকে আবার তার আগের অবস্থানে ফেরত নিয়ে যাবে। তো দেখা যায় যে আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করার মাধ্যমে বস্তুর মধ্যে শক্তি সঞ্চারিত করতে পারি। এবং যেহেতু আমরা এই অধ্যায়ে মহাকর্ষ বল নিয়ে আলোচনা করছি, মহাকর্ষ কিন্তু এক ধরনের বল, অর্থাৎ মহাকর্ষ বলের প্রভাবে কিন্তু কোনো বস্তুর মধ্যে শক্তি তৈরি হতে পারে, এবং মহাকর্ষ বলের কারণে কোনো বস্তুর মধ্যে যে শক্তি তৈরি হয় সেটা প্রধানত বিভব শক্তি। কোনো মহাকর্ষ ক্ষেত্রে ধরি যে এটা হলো পৃথিবী, তো পৃথিবীর একটা মহাকর্ষ ক্ষেত্র আছে। মহাকর্ষ ক্ষেত্র বলতে বোঝায় হলো যেটুকু অঞ্চলের মধ্যে পৃথিবীর মহাকর্ষ বল কাজ করে। আসলে কিন্তু পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র কিন্তু সত্যিকার অর্থে অসীম পর্যন্ত, কারণ মহাকর্ষ যে সূত্রটা আছে সেটা থেকে আমরা কি দেখি যে মহাকর্ষ সূত্রটা হলো F ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে কিন্তু ডি এর মান কিন্তু অসীম পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো মহাকর্ষ মানে মহাকর্ষ বল কিন্তু অসীম পর্যন্ত কাজ করে। তো পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বস্তুকে যদি রাখা হয় তাহলে কিন্তু বস্তুটার মধ্যে এক ধরনের শক্তি তৈরি হবে, এবং সেটা হলো বিভব শক্তি। আবার গতিশক্তিও তৈরি হতে পারে, কারণ মহাকর্ষ বলের প্রভাবে ত্বরণ হবে এবং ত্বরণের ফলে গতিশক্তি তৈরি হবে কোনো বস্তুর মধ্যে। তো এই টপিকটা নিয়ে আমরা পরবর্তী লেকচারে একদম বিস্তারিত আলোচনা করব। তো আজকে ভাই এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।